সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেমমেটস স্কুলের আজকের এইচএসসি অ্যাডমিশনের ক্লাসে। আমাদের আজকে এইচএসসি অ্যাডমিশনের যে ক্লাসটা সেটা কিন্তু আমাদের ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিকসের উপর। সেটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6, যার নাম হচ্ছে কনিক্স, তার উপর। তো দেখো, আমরা কিন্তু অলরেডি কিসের উপর ক্লাস নিয়েছি? সরল রেখা করেছি, আমরা বৃত্ত করেছি, দ্বিপদী উপপাদ্য, ম্যাট্রিক্স নির্ণয়, এগুলো সবগুলোই কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো করতে করতে আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে কনিক্স এর উপর। তো কনিক্স এর এই পার্টটা কিন্তু দেখবা এইচএসসি পড়ুয়া যে কোনো স্টুডেন্টের কাছে কিন্তু অনেকটা কঠিন এবং টাফ বলে মনে হয়। কারণ কি শোনো, কারণ হচ্ছে এই সূত্রগুলো প্রায় লাগানো টাইপের, মানে অনেকটা একটার সাথে আরেকটা কি হয়ে যায়, মিলে যায়, ম্যাচ খেয়ে যায়। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি আজকে ফার্স্ট ট্রাই করব তিনটা কনিক্স এর সবগুলো সূত্র সম্পর্কে দেখার জন্য। আমাদের কনিক্সে কিন্তু টোটাল 3 প্রকারের বৃত্ত আছে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেখে নিব ছোটখাটো শর্টকাট কিছু অবজেক্টিভ। তো কিভাবে আসে আমরা শুরু করি। তো তিনটা টাইপের বৃত্তের মধ্যে প্রথমে কিন্তু কি পড়ে বলো, পরাবৃত্ত। পরাবৃত্তকে ইংলিশে বলা হয় প্যারাবোলা। ওকে, সেকেন্ড টাইপ 2 তে পড়ে হচ্ছে উপবৃত্ত, এবং উপবৃত্তকে কিন্তু ইংলিশে বলা হয় হচ্ছে তোমার ইলিপস। এবং থার্ড টাইপটা হচ্ছে তোমার অধিবৃত্ত। অধিবৃত্তকে বলা হয় হচ্ছে তোমার হাইপারবোলা। ওকে, তো আসো আমরা ফার্স্টে এই কনিক্স এর যে পার্টগুলো আছে তাদের উৎকেন্দ্রিকতা সম্পর্কে একটু জেনে নিই। তো আমরা একটা জিনিস একটু তোমাদের অবজেক্টিভের জন্য, ভার্সিটির অবজেক্টিভের জন্য লিখে দিচ্ছি, কোন বৃত্ত এবং তার উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, একটু মনে রাখা লাগবে, কোন বৃত্ত এবং তার উৎকেন্দ্রিকতা আসলে কত। এই পার্টগুলা অনেক বেশি আসতে দেখা যায়। যেমন ধরো, কোন বৃত্তে এক নম্বর হতে পারে তোমার নরমাল বৃত্ত, দেন হতে পারে উপবৃত্ত, না প্রথমে আমরা শিখি হচ্ছে সে পরাবৃত্ত, দেন হচ্ছে উপবৃত্ত, এবং ফাইনালি হচ্ছে অধিবৃত্ত। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস অনেক বেশি আসে দেখে আমি তোমাদেরকে আসলে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। ওকে, তো বন্ধুরা খেয়াল করো, বৃত্ত, বৃত্তের উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতাকে কি দিয়ে লেখে? ই দিয়ে লেখে। ইংলিশে উৎকেন্দ্রিকতাকে বলা হয় হচ্ছে ইসেন্ট্রিসিটি। এবং আমরা দেখবা আজকের এই লেকচারটার মধ্যে আমরা উপকেন্দ্র, দ্বিকাক্ষ, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নামগুলো সম্পর্কেও জানবো। তো বৃত্তের যে উৎকেন্দ্রিকতা, বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে নরমালি 0, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে এক্ষেত্রে ই এর মান লেস দেন 1, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে ই এর মান গ্রেটার দেন 1, এবং আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার √2। তো বন্ধুরা, ভার্সিটি অবজেক্টিভের জন্য এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখা লাগবে, যে কোন টাইপের বৃত্ত এবং তার উৎকেন্দ্রিকতা আসলে কি। ওকে, আরেকটা কথা, যে বন্ধুরা আমাদের সাথে ক্লাসে জয়েন করলা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসটাকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তোমাদের যে ব্যাচমেট আছে, তোমাদের সাথে যারা আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে হয়তো পরীক্ষা দিবে সামনে, তাদের সাথে একটু শেয়ার করবা। কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের ক্লাসটাকে তোমরা একটু ছড়িয়ে দিবা। ঠিক আছে, এটা তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে। ওকে, আচ্ছা, তো আসো আমরা আজকে প্রথমে, যেহেতু আমরা বৃত্ত পার্টটা অলরেডি করে ফেলেছি, আজকে আমরা প্রথমে যে পার্টটা দেখব সেটা হচ্ছে পরাবৃত্ত। তো বন্ধুরা, ফার্স্টে আমরা যেটা বললাম যে আমরা আসলে প্রথমে সব টাইপের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সম্পর্কে, এদের সূত্রগুলো সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, আচ্ছা, এবং এরপর আমরা আসলে আস্তে আস্তে কয়েকটা অঙ্ক হয়তো ক্লাসে করব। তো ফার্স্টে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে তোমাদের পরাবৃত্ত। তো দেখো, আমরা পরাবৃত্ত শুরু করছি। ওকে, তো পরাবৃত্ত শুরু করার জন্য আমি তোমাদেরকে আগে একটু বলে নিই, পরাবৃত্তের মোট 4টি টাইপ আসলে সম্ভব। মোট কয়টা টাইপ বলো? 4টা টাইপ। তো দেখো, একটা টাইপ হচ্ছে এরকম। আচ্ছা, ওকে, তো এইরকম ফরম্যাটে থাকলে এটার ইকুয়েশন হচ্ছে তোমার y² = 4ax। ঠিক আছে, পরাবৃত্তের এই টাইপটা হচ্ছে y² = 4ax। এবং পরাবৃত্তের জন্য, যেটার জন্য আমরা e এর মান কত জানি বলো? e এর মান হচ্ছে 1, y² = 4ax। এই পরাবৃত্তের এই যে এখানে o, এই ওটাকে আমরা কি বলি বলো? ওটাকে বলি আমরা শীর্ষবিন্দু, এবং o এর স্থানাঙ্ক হচ্ছে 0 0। ওকে, আচ্ছা, এই পরাবৃত্তটা আমার x অক্ষ বরাবর। আচ্ছা, এখানে একটা কেন্দ্র থাকে, কেন্দ্রটার নাম হচ্ছে s, এবং এটাকে আমরা কি বলি? s দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে উপকেন্দ্র। বন্ধুরা একটু মনে রাখা লাগবে,
উপকেন্দ্র, উপকেন্দ্রকে অনেকে নাভি কেন্দ্র বলে থাকে। অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গাতে দেখবা তোমাদেরকে বিভ্রান্ত বা অনেকটা টাফ করার জন্য তারা ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে। এসটাকে কি বলে? উপকেন্দ্র বলে, নাভি কেন্দ্র বলে। এস দিয়ে আমরা যদি কোনো একটা লম্ব টানি সেটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ওকে, তাহলে উপকেন্দ্রিক লম্বের এটা যদি s = যদি তোমার কত হয় a0 হয়, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a। ওকে, তাহলে মনে রাখা লাগবে এই আমার শীর্ষবিন্দু থেকে যতটুকু দূরে উপকেন্দ্র, ঠিক শীর্ষবিন্দু থেকে ঠিক ততটুকু উল্টা দিকে আরেকটা রেখা আছে। এই রেখাটার নাম হচ্ছে দ্বিকাক্ষ। কি নাম বলো এটার? দ্বিকাক্ষ। এটাকে প্রকাশ করে mz m' দিয়ে, এবং এই দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে তোমার x = a। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমাদের উপকেন্দ্র দিয়ে যে লম্বটা সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, যার সমীকরণ হচ্ছে তোমার a0, এবং উপকেন্দ্রিক লম্ব আমার শীর্ষবিন্দু থেকে যতটুকু সামনে উপকেন্দ্রিক লম্ব আছে ঠিক শীর্ষবিন্দু থেকে অপোজিট দিকে ততটুকু দূরে অর্থাৎ a দূরে আমার আরেকটা mz m', যেটার নাম কি বলো? দ্বিকাক্ষ। দ্বিকাক্ষের আরেকটা নাম হচ্ছে নিয়ামক রেখা। ওকে, তো আমাদের পরাবৃত্তটা কিন্তু x অক্ষ বরাবর, সুতরাং এটার অক্ষের সমীকরণ হবে তোমার y = 0। ডান বন্ধুরা, এবং আরেকটা পয়েন্ট এখানে আমরা একটু বের করে রাখি। এখানে যে উপকেন্দ্রিক লম্ব আমরা টানলাম, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 4a। কি বলবো বলো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত বলো? 4a। ওকে, তাহলে এখানে এই যে এই পয়েন্টগুলো আসলে কত হবে? এই পয়েন্টটা ধরে নাও, এটা যদি আমরা a নাম দিই, এই পয়েন্টটা আসলে a, 2a, এবং এই পয়েন্টটা আসলে a' হলে এটার নাম হবে, এটার স্থানাঙ্ক হবে a-2a। অর্থাৎ আমাদের উপকেন্দ্রিক লম্ব পরাবৃত্তকে যে দুটো পয়েন্টে আসলে ছেদ করে সেই পয়েন্ট দুটো কত? a, 2a আর a, 2a। এতটুকু মনে রাখলে কিন্তু মোটামুটি এনাফ। এবং এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমার দ্বিকাক্ষ mz m' এবং আমার যে উপকেন্দ্রিক লম্ব asa', এই দুইটার মাঝখানের দূরত্বটা কত বলো? এতটুকু a, এতটুকু a। এই দুইটার মাঝখানের দূরত্বটা হচ্ছে আসলে twice a। ওকে বন্ধুরা, সো এটা গেল হচ্ছে পরাবৃত্তের প্রথম পার্টটা, যেটা হচ্ছে y² = 4x। এরকম কিন্তু আমরা 4টা পরাবৃত্ত আজকে আঁকবো। এটা ছিল প্রথমটা। তো এবার চলে আসো দ্বিতীয় পরাবৃত্তটাতে, যেখানে y² = -4ax। তো বন্ধুরা, যেটা বললাম, আমরা আমাদের আজকে বেশি গুরুত্ব দেব হচ্ছে আমাদের বেসিকের প্রতি। আমাদের বেসিক যদি এই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তে ক্লিয়ার থাকে, তুমি যে কোনো টাইপের ম্যাথ আসো করতে পারবা। দেন আমরা একটা সেগমেন্ট এখানে রাখবো হচ্ছে সবগুলা কনিক্স এর স্পর্শক নিয়ে। তো দেখবা বৃত্তের ক্লাসে কিন্তু আমরা বৃত্তের স্পর্শক নিয়ে অলরেডি বলে আসছি। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে এই কনিক্স গুলার প্রত্যেকটা কনিক্সের স্পর্শক। আমি প্রত্যেকটা কনিক্সের জন্য স্পর্শকের সূত্র তোমাকে লিখে দিব। আচ্ছা, তো y² = -4ax, এটার জন্য আমাদের ইকুয়েশনটা, আমাদের পরাবৃত্তটা হবে অনেকটা এই ধাঁচের। ওকে, তাহলে এই ধাঁচের যদি হয়, এখানে এইটা হবে হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্র, এই পয়েন্টটা a, এই পয়েন্টটা হচ্ছে a', এবং উপকেন্দ্রিক লম্বের ঠিক অপোজিটে এদিক দিয়ে কি থাকবে বলো? এদিক দিয়ে থাকবে দ্বিকাক্ষ mz m', এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ও হচ্ছে এখানে শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক 0, 0। দেখো এক্ষেত্রে কিন্তু আমার দ্বিকাক্ষ ছিল x অক্ষের পজিটিভ দিকে, এক্ষেত্রে দ্বিকাক্ষ x অক্ষের নেগেটিভ দিকে, সো এটার স্থানাঙ্ক হবে -a0। তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হবে হচ্ছে তোমার x = -a। ঠিক আছে, তাহলে আমার দ্বিকাক্ষ mz m' এর সমীকরণ হবে x = a। এবং যেটা আমরা আগেরবার লিখে এসেছিলাম যে এতটুকু ডিসটেন্স, অর্থাৎ আমার শীর্ষ থেকে এই উপকেন্দ্রিক দূরত্ব পর্যন্ত, উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব a, আবার শীর্ষ থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্বটাও কিন্তু a। তার মানে ওভারঅল এই শীর্ষ থেকে তোমার কি পর্যন্ত? দ্বিকাক্ষ পর্যন্ত, শীর্ষ বলছি, উপকেন্দ্র থেকে তোমার দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব হবে হচ্ছে twice a। ওকে, এটাও x অক্ষ বরাবর আমার এই পরাবৃত্তটা আছে, সুতরাং এটার অক্ষের সমীকরণ হবে একেবারে এক্স্যাক্টলি আগের বারের মতো মানে এটা সমীকরণ কত হবে বলো? এটা সমীকরণ হবে তোমার y = 0। ওকে, আচ্ছা, এবং এখানে আমার ওই যে আমার যে
উপকেন্দ্রিক লম্ব যেটা হচ্ছে এখানে এ এস এ প্রাইম এর যে ছেদবিন্দুগুলো সেই ছেদবিন্দুগুলো কত হবে বলো, এটা হবে মাইনাস এ কমা টুয়াইস এ, এবং আমার এখানে এ প্রাইমটা হবে মাইনাস এ মাইনাস টুয়াইস এ। ওকে বন্ধুরা, মাইনাস এ মাইনাস টুয়াইস এ। এবং এখানে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে তোমার 4a। তো দেখো অলমোস্ট কিন্তু সিমিলার, ঠিক আছে, যে আমাদের y স্কয়ার ইকুয়াল টু নেগেটিভ 4x এই টাইপের যে পরাবৃত্তটা আছে সেই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা তো জানি পরাবৃত্তের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি উৎকেন্দ্রিকতার মান কিন্তু অলওয়েজ কত বলো 1। তো এই ক্ষেত্রে আমার শীর্ষ হচ্ছে 0 0, আমার উপকেন্দ্র হচ্ছে মাইনাস a 0, উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a। উপকেন্দ্রিক লম্বটা আমার পরাবৃত্তকে যে দুটো পয়েন্টে ছেদ করে এখানে হচ্ছে a এবং a প্রাইম, তাদের স্থানাঙ্ক মাইনাস a 2a মাইনাস a মাইনাস 2a। এবং আমাদের উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্র দিয়ে যে লম্ব যেটাকে উপকেন্দ্রিক লম্ব বলে, একটা কি বলে নাভি লম্ব বলে, উপকেন্দ্রের আরেকটা নাম হচ্ছে নাভি কেন্দ্র। তো উপকেন্দ্রিক লম্বের আরেকটা নাম হচ্ছে নাভি লম্ব। তো খেয়াল করে এটা ঠিক অপোজিট দিকে সমান ডিসটেন্সে এতটুকু এতটুকু a, এখানে দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a, এবং এই উপকেন্দ্র এবং দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত বলো টুয়াইস a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে তোমার 4a। ডান, এতটুকু জানলে তুমি পরাবৃত্তের কোনো অঙ্কে আটকাবে না, ঠিক আছে। ডান, আমাদের কয়টা পার্ট গেল, দুইটা পার্ট। দেন আমরা চলে আসতেছি আমাদের নেক্সটটাতে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের যদি x স্কয়ার যদি আমাদের এই ফরম্যাটে থাকে x স্কয়ার ইকুয়াল টু কত বলো, x স্কয়ার ইকুয়াল টু 4ay। দেখো আমাদের যদি x স্কয়ার ইকুয়াল টু 4ay এই ফরম্যাটে থাকে তাহলে আসলে আমরা কি করতে পারি। তো দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে পরাবৃত্তটা হবে অনেকটা এই ধাঁচের, ওকে, এই ধাঁচের হবে, এবং এখানে এটা হচ্ছে দ্বিকাক্ষ এবং এখানে এইটা হচ্ছে দ্বিকাক্ষ, সরি উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে শীর্ষ আমার 0 0, এবং এটা হচ্ছে আমার y অক্ষ, ওকে। তাহলে এটাকে কি বলে বলো, এটাকে বলে হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র s, এটাকে নাম দিব আমরা 0 এবং a, ওকে। এবং উপকেন্দ্রিক লম্ব কিন্তু এখানেও কত বলো, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য ওখানে সব জায়গাতে, এখানেও 4a ছিল, এখানেও 4a, এখানেও উপকেন্দ্রিক লম্বটা কত হবে বলো 4a। আচ্ছা, তাহলে 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 এখানে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 0a, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0a। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কত হবে বলো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা এটা হবে তোমার y ইকুয়াল টু a, এবং উপকেন্দ্রিক লম্বটা যেই পয়েন্ট দুইটোতে আসলে কি করে বলো আমার ছেদ করে সেই পয়েন্ট দুটো আমি দিলাম a আর ধরো a প্রাইম। তাহলে a এর স্থানাঙ্ক হবে পুরোটা যদি এখানে 4a হয় তাহলে x অক্ষ বরাবর y কিন্তু a, তাহলে এই পার্টটা হবে হচ্ছে তোমার কত হবে বলো 2a, a, এবং এই পার্টটা হবে তোমার -2a, a, ওকে। আচ্ছা, এবং এখানে এটা হচ্ছে আমার দ্বিকাক্ষ m z m প্রাইম। আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল y ইকুয়াল টু a, তাহলে উপকেন্দ্রিক লম্বের ঠিক অপোজিট দিকে আমার দ্বিকাক্ষের সমীকরণটা হবে হচ্ছে y ইকুয়াল টু -a, ওকে। এবং এখানে এই ডিসটেন্সটা দেখো, এখানে 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 এই ডিসটেন্সটা যেমন a, এবং এখানে কিন্তু এই ডিসটেন্সটাও আসলে কত বলো, এই ডিসটেন্সটাও আসলে a। সো আমরা উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত টোটাল যে ডিসটেন্সটা পাই সেটা আসলে কত বলো টুয়াইস a, কত বলো এখানে টুয়াইস a, ওকে। দেখো এই ডিসটেন্সটা হচ্ছে আসলে 2a। আচ্ছা, এই ডিসটেন্সটা যদি 2a হয়ে থাকে আমাদের কি আর কিছু বাকি আছে, হ্যাঁ আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এটার অক্ষ। এটা কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। y অক্ষের সূত্র হচ্ছে তোমার, y অক্ষের সমীকরণ হচ্ছে তোমার x ইকুয়াল টু 0। তো দেখো এতটুকু পার্ট যদি তুমি করে ফেলতে পারো তোমার কিন্তু আর কোনো কিছু আসলে বাকি থাকে না। ও হচ্ছে এখানে শীর্ষবিন্দু 0 0, s হচ্ছে এখানে উপকেন্দ্র বা নাভি কেন্দ্র 0a, এবং উপকেন্দ্রের দৈর্ঘ্য হচ্ছে 4a, সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু a। উপকেন্দ্রিক লম্ব আমার পরাবৃত্তটাকে a এবং a প্রাইম বিন্দুতে ছেদ করা, যারা হচ্ছে 2a, a এবং -2a, a। আর 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 হচ্ছে উপকেন্দ্রিক লম্ব যে পাশে তার ঠিক বিপরীত পাশে mz m প্রাইমটা হচ্ছে এখানে তোমার দ্বিকাক্ষ, এটা y ইকুয়াল a হলে অপোজিট দিকে থাকবে y ইকুয়াল টু -a,
এবং 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 আমার এই উপকেন্দ্রিক লম্বের সূত্র হচ্ছে x ইকুয়াল টু কত বলো 0 এবং আমার এই উপকেন্দ্র থেকে আমার এই দিকাক্ষ পর্যন্ত দূরত্বটা আসলে টুয়াইস a। ঠিক আছে বন্ধুরা, ডান। এবার দেখো লাস্ট যে টাইপটা আমাদের আসলে আছে সেটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু -4ay। ওকে, x স্কয়ার ইকুয়াল টু -4ay। বন্ধুরা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই এই সূত্রগুলা কাইন্ডলি খাতাতে খুব সুন্দর করে লিখে রাখবা, কারণ এটার উপর বেস করে কিন্তু তোমাদের যাবতীয় যত টাইপের ম্যাথ, তোমাদের এইচএসসি পরীক্ষা বলো, তোমাদের অ্যাডমিশন বলো, সব জায়গাতে কিন্তু এই জিনিসের উপর মানে বেস করে ম্যাথগুলো আসবে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই আমার মতে লিখে রাখা উচিত। ওকে, শুধু না দেখে খাতা কলম নিয়ে ঝটপট বসে লেখা শুরু করো। ওকে, আচ্ছা। তো এবার দেখো লাস্টের যে টাইপটা সেটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু -4ay। এই টাইপটা সম্পর্কে আমরা একটু জানার বা বোঝার চেষ্টা করি। -4ay যদি এখানে হয়ে থাকে তাহলে আসলে জিনিসটা কি ঘটবে একটু দেখো এখানে। এক্ষেত্রে পরাবৃত্তটা হচ্ছে এই ধাঁচের, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে o, এটা হচ্ছে y, ঠিক আছে। তাহলে এই পরাবৃত্তটা কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। সুতরাং এটার অক্ষের সমীকরণ হবে x 0, এটার শীর্ষবিন্দু হবে 0 0, এটার উপকেন্দ্র s হবে তোমার 0, -a, এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a, এটার উপকেন্দ্র ধরে নাও সে দুইটা পয়েন্টে ছেদ করে a আর a প্রাইম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে তোমার y -a, ঠিক আছে। এবং এই a পয়েন্টটা কত হবে? এই a পয়েন্টটা হবে হচ্ছে কত তোমার 2a, -a, এবং a প্রাইম পয়েন্টটা আসলে কত হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে তোমার -2a -a। যেমন দেখো এই পুরাটা যদি 4a হয়, add to 2a add to 2a, এই কারণে কিন্তু 2a - a, এখানে হচ্ছে -2a - a। আচ্ছা, যেহেতু আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে y -a, সুতরাং আমার দিকাক্ষ যেটা mz m প্রাইম সেটা কত হবে? y a, ঠিক আছে। এবং আমার শীর্ষ থেকে দিকাক্ষের দূরত্ব a এবং আমার শীর্ষ থেকে উপকেন্দ্রিক লম্বের দূরত্বটাও আসলে a। সুতরাং আমার শীর্ষ থেকে উপকেন্দ্রিক লম্ব পর্যন্ত, মানে শীর্ষ বলি উপকেন্দ্র থেকে দিকাক্ষ পর্যন্ত দূরত্বটা আসলে কত বলো? টুয়াইস a। এবং অক্ষের সমীকরণ x 0। সো বন্ধুরা, x স্কয়ার -4ay এর জন্য কিন্তু এই হচ্ছে আমাদের সূত্রগুলো। এবার আমরা দেখব হচ্ছে উপবৃত্ত সম্পর্কে। তো কনিক্সের কিন্তু পরাবৃত্তের পর আরেকটা ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে তার উপবৃত্ত। ওকে, এবং উপবৃত্তে কিন্তু কনিক্সের এই পরাবৃত্তের মতো মোট 4টা পার্ট না, মোট কয়টা পার্ট? এখানে 2টা পার্ট। মনে রাখা লাগবে পরাবৃত্তে মোট 4টা পার্ট, উপবৃত্তে 2টা পার্ট এবং অধিবৃত্তে হচ্ছে আরো 2টা পার্ট। ওকে, তো আমরা এবার দেখব হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের জন্য আমার উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটির মান হচ্ছে <1। আচ্ছা, তো আসো এটার জন্য আমরা একটু দেখি জিনিসটা আসলে কি মন দাঁড়ায়। তো এটার মধ্যে 2টা টাইপ থাকে। একটা হচ্ছে তোমার x অক্ষ বরাবর উপবৃত্ত, ঠিক আছে, একটা হচ্ছে x অক্ষ বরাবর উপবৃত্ত, এবং আরেকটা পার্ট থাকে হচ্ছে তোমার y অক্ষ বরাবর। ওকে, আরেকটা পার্ট কি বরাবর থাকে বলো? y অক্ষ বরাবর। আচ্ছা, এবং আমরা দেখব কোনটার জন্য ইকুয়েশনগুলো কেমন দাঁড়ায়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এটার জন্য x o এবং y, x অক্ষ হচ্ছে এটার বৃহৎ অক্ষ, খেয়াল রাখবে এখানে। এটার জন্য ইকুয়েশনটা হচ্ছে এই টাইপের, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তো বন্ধুরা দেখো এটার জন্য ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। তো দেখো প্রবলেমটা হচ্ছে এখানে যেহেতু আমার ইকুয়েশনের মাঝখানে যোগ আছে, সুতরাং আগে পরে লিখলে কিন্তু আসলে সেমই মনে হয়। তো এই ক্ষেত্রে একটু মনে রাখা লাগবে, যদি আমার এখানে a গ্রেটার দেন b হয় তাহলে আমার এই উপবৃত্তটা হচ্ছে x অক্ষ বরাবর, আর যদি এখানে কি হয় বলো? b গ্রেটার দেন a হয় তাহলে উপবৃত্তটা হচ্ছে আমার y অক্ষ বরাবর। x এটা হচ্ছে তোমার o এবং এটা হচ্ছে আমার y। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে এখানে যে a গ্রেটার দেন b হলে x অক্ষ বরাবর, b গ্রেটার দেন a হলে y অক্ষ বরাবর। এবং সূত্রগুলো কি? সূত্র হচ্ছে e √1 - যে বড় সে নিচে।
যেমন এখানে a বড় দেখে 1 মাইনাস রুট ওভার b স্কয়ার বাই a স্কয়ার। এখানে কে বড় বলো, b বড়, তাহলে এটার জন্য আমরা e কি লিখব, রুট ওভার 1 মাইনাস বলো 1 মাইনাস এখানে b স্কয়ার নিচে উপরে হচ্ছে a স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো আমরা এটার আন্ডারে বিভিন্ন সূত্রগুলা দেখা শুরু করি। আচ্ছা, এটার আন্ডারে অনেকগুলা সূত্র আছে। ফার্স্ট অফ অল প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ও হচ্ছে এখানে কেন্দ্র। ওকে কি বলে এখানে, ওকে বলা হয় এখানে কেন্দ্র। আচ্ছা, ও হচ্ছে কেন্দ্র, যে বিন্দুতে পরাবৃত্ত অক্ষকে ছেদ করে সেই বিন্দুর নাম হচ্ছে এখানে এ, আর হচ্ছে এ প্রাইম নাম দিলাম আমরা এখানে। তো এই এ পয়েন্টের নামটা, এ পয়েন্টের যে নাম, এ পয়েন্টের নাম হচ্ছে শীর্ষবিন্দু এবং এটা হচ্ছে প্লাস মাইনাস এ জিরো। কত বলো, প্লাস মাইনাস এ জিরো, প্লাস মাইনাস এ, এই অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে এ জিরো, এই পয়েন্টটা মাইনাস এ জিরো। তো আমি একসাথে এখানে প্লাস মাইনাস এ জিরো লিখলাম। ওকে। আচ্ছা, দেন এখানে কি থাকে বলো, দেন এখানে থাকে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র দুইটা থাকবে এখানে, সবকিছু দুইটা দুইটা করে উপকেন্দ্র এখানে। আচ্ছা, তো উপকেন্দ্র এখানে হচ্ছে এস, এখানে হচ্ছে এস প্রাইম। সো উপকেন্দ্র হচ্ছে এখানে প্লাস মাইনাস এ ই জিরো। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে এ জিরো, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস এ জিরো। আমরা একবার লিখলাম প্লাস মাইনাস এ জিরো। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এখানে x ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। তো আমরা অলরেডি জানি কিন্তু উপকেন্দ্রকে আমরা নাভিকেন্দ্র বলে থাকি এবং উপকেন্দ্রিক লম্বকে আমরা নাভিলম্ব কিন্তু বলে থাকি। ওকে। আচ্ছা, এবং এরপর হচ্ছে তোমার দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ এখানে একটা থাকবে এবং এই পাশে এখানে একটা থাকবে। ওকে। আচ্ছা, তাহলে এখানে নাম দেই m প্রাইম, z প্রাইম, আবার m প্রাইম, সে m1 প্রাইম। তাহলে এখানে থাকবে m, এটার নাম দেই z, এটার নাম দেই m1 এবং দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই e। কত বলো, x ইকুয়াল টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই e। আচ্ছা, তো আমার এই উপরের উপবৃত্তটার মধ্যে এখানে বৃহৎ অক্ষটা কোনটা, যে অক্ষ বরাবর বড় পার্টটা অবস্থিত সেটা হচ্ছে বৃহৎ অক্ষ, যেটা এখানে হচ্ছে x অক্ষ। তাহলে এটা বৃহৎ অক্ষের সমীকরণ হবে x অক্ষ, x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0 এবং y অক্ষ হচ্ছে এটার ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ y অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু 0। তাহলে বৃহৎ অক্ষ x অক্ষ সমীকরণ হচ্ছে তোমার y ইকুয়াল টু 0 এবং ক্ষুদ্র অক্ষ হচ্ছে y অক্ষ, যার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। আচ্ছা, এবং এরপর আমরা এখানে বিভিন্ন বিন্দুর মধ্যকার দূরত্ব বের করব। যেমন এখানে এই উপকেন্দ্র এবং এই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এতটুকু দূরত্ব কত হবে, এতটুকু দূরত্ব হবে AE। ওকে, কত বলো, 2AE। আচ্ছা, দেন এখানে এই যে A আর A প্রাইম হচ্ছে এখানে শীর্ষ। তো দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। কি বলি এটাকে আমরা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা হবে হচ্ছে তোমার 2a। কত বলো, 2a। আচ্ছা, এবং এরপর এখানে এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, যেটা হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ, এই ক্ষুদ্র অক্ষের মধ্যকার দূরত্বকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা অর্থাৎ এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তোমার 2b। কত বলো, 2b। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। আচ্ছা, দেন এখানে এই দ্বিকাক্ষ থেকে এই দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ দুটো দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a ডিভাইডেড বাই e। 2a ডিভাইডেড বাই কি বলো, e। আচ্ছা, দেন এখানে এই উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, যেখানে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ অনুরূপ দ্বিকাক্ষ বলতে আসলে কি বোঝায়, অনুরূপ দ্বিকাক্ষ বলতে বোঝায় যেই দিকে উপকেন্দ্র সেই দিকের দ্বিকাক্ষটা। তাহলে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্বটা এখানে হচ্ছে a বাই e মাইনাস a। ওকে, দেন এখানে এই যে শীর্ষ, যেটাকে আমরা শীর্ষ বলতেছি কাকে, a কে, শীর্ষ এবং অনুরূপ
কি বলো, অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a বাই e মাইনাস a। ওকে, আচ্ছা। এবং এই যে এখানে আবার শীর্ষ এবং এইটা শীর্ষ এবং অনুরূপ উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তোমার a মাইনাস a e। ওকে ওকে, শীর্ষ এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্য দূরত্বটা হচ্ছে a মাইনাস a e। আচ্ছা, এগুলো সবগুলো ছিল অনুরূপ। এবার আসো আমরা বিপরীতটা একটু দেখি। যেমন ধরো উপকেন্দ্র এবং বিপরীত শীর্ষের মধ্যবর্তী দূরত্বটা কত হবে, এখান থেকে এতটুকু। তাহলে সেটা হচ্ছে উপকেন্দ্র এবং বিপরীত শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্র এবং বিপরীত শীর্ষ মানে তার অপোজিট দিকের শীর্ষটা। তাহলে এতটুকু হচ্ছে এই, এতটুকু a। তাহলে এই দূরত্বটা তোমার হবে হচ্ছে a প্লাস a e। ওকে, এই দূরত্বটা হচ্ছে কত, a প্লাস a e। আচ্ছা, এবং একই রকম উপকেন্দ্র এবং বিপরীত দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এইটা। আচ্ছা, এই যে এইটা উপকেন্দ্র এবং বিপরীত দ্বিকাক্ষ, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে a e প্লাস a বাই e। ওকে, a e প্লাস a বাই e। দেখো এই জিনিসগুলো আসলে এখানে যেটাকে বলি আমরা একটা উপকেন্দ্র এঁকে এটার রেসপেক্টে টোটালটাকে আমরা লম্বচ্ছেদ, অঙ্গচ্ছেদ, ব্যবচ্ছেদ যত কিছু করা সম্ভব সবগুলো করলাম। ঠিক আছে, তো বন্ধুরা খেয়াল রাখবা এখানে। আবার একটু বলি, আমার এই x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, যে ক্ষেত্রে আমার a গ্রেটার দেন b হলে এটা হচ্ছে x অক্ষ বরাবর, আর যদি b গ্রেটার দেন a হয় এটা হচ্ছে y অক্ষ বরাবর। তো এখানে আমার o হচ্ছে কেন্দ্র, তার স্থানাঙ্ক 0 0, s হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র দুইটা, একটা বামে একটা হচ্ছে ডানে, সেটা হচ্ছে প্লাস মাইনাস এই 0। তো তাহলে উপকেন্দ্র দিয়ে যে লম্ব সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব x ইকুয়াল টু প্লাস মাইনাস এই। এখানে a, এখানে a এবং এই পাশে হচ্ছে a প্রাইম, এই দুটো হচ্ছে শীর্ষ প্লাস মাইনাস a 0। এবং এখানে mz m1 এবং এখানে হচ্ছে m1 z প্রাইম m1 প্রাইম, এই দুটো হচ্ছে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, যার সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a e। আচ্ছা, এবং দেখো দুইটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব এতটুকু, সেটা হচ্ছে 2a বাই e। দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব s আর s প্রাইম মধ্যবর্তী দূরত্ব 2a e। আমার দুইটা শীর্ষ, শীর্ষ হচ্ছে এখানে a, এখানে a প্রাইম, দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে তার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সেটা হচ্ছে তার 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। এখানে বৃহৎ অক্ষটা হচ্ছে x অক্ষ, সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, ক্ষুদ্র অক্ষটা হচ্ছে y অক্ষ, সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। তো বন্ধুরা এই পার্টগুলো এখান থেকে তোমাকে আসলে জানা লাগবে। সাথে সাথে আরো কিন্তু আছে অনুরূপ দ্বিকাক্ষ এবং বিপরীত দ্বিকাক্ষ। আমি একটু বলি, যেমন এখানে s যেই পাশে সেই পাশের দ্বিকাক্ষকে বলা হয় এই s এর রেসপেক্টে অনুরূপ দ্বিকাক্ষ। ওকে, আবার s যেই পাশে সেই পাশের কি শীর্ষকে বলা হয় এই উপকেন্দ্রের রেসপেক্টে অনুরূপ শীর্ষ। কারণ এখানে আমার কি বললাম, আমার এই উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে a বাই e মাইনাস a e। উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যকার দূরত্বটা হচ্ছে a মাইনাস a e। আমার শীর্ষ এবং কি দ্বিকাক্ষের অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a বাই e মাইনাস a। এবং জিনিসটা কিন্তু বিপরীতটাও সম্ভব। যেমন কি বললাম, আমার এই যে উপকেন্দ্র এবং বিপরীত দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু, যেটা হচ্ছে a e প্লাস a বাই e। ঠিক আছে, আবার আমার এই উপকেন্দ্র এবং বিপরীত শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a প্লাস a e। তো এই সূত্রগুলো বেসিক্যালি এখান থেকে আসলে তোমার জানা লাগবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু অঙ্কগুলো আসলে ধরতে পারবে না, এই জিনিসগুলো নিয়ে তোমাকে অ্যাডমিশনে অনেক বেশি পেঁচাবে। আচ্ছা, তো যাই হোক, এরপরে আসি আমরা y অক্ষের জন্য। তো বন্ধুরা y অক্ষের জন্য আমি শুধুমাত্র বিন্দুগুলো তোমাদেরকে লিখে দেই। y অক্ষের জন্য কি বলছিলাম, কখন y অক্ষ বরাবর থাকবে, যদি b গ্রেটার দেন a এখানে হয়ে থাকে। এবং এখানে e বের করার জন্য একটা চমৎকার সূত্র মনে রাখবা, 1 মাইনাস যে বড় সে নিচে, b বড় হলে b স্কয়ার নিচে, এখানে a বড় ছিল a স্কয়ার নিচে। ওকে, আচ্ছা, তো এখানে বৃহৎ অক্ষ হচ্ছে y অক্ষ, সমীকরণ x ইকুয়াল টু 0, ক্ষুদ্র অক্ষ হচ্ছে x অক্ষ, সমীকরণ y ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে o হচ্ছে আমাদের কেন্দ্র 0 0, এখানে এই পয়েন্টটা হচ্ছে a এবং আমার এই পয়েন্টটা হচ্ছে a প্রাইম। এবং a এর স্থানাঙ্ক কত হবে বলো, a এর স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস b। ঠিক আছে, এখানে আমার একটা উপকেন্দ্র s, এখানে আমার আরেকটা উপকেন্দ্র s প্রাইম।
এবং এস এর স্থানাঙ্ক কত হবে 0 প্লাস মাইনাস কত, আমরা একটু নিচে লিখি কারণ এখান দিয়ে আমরা উপকেন্দ্রিক লম্বটাকে টানবো। তাহলে এই পয়েন্টটা যদি এস হয় এটার স্থানাঙ্ক হচ্ছে 0 প্লাস মাইনাস বিই। ওকে, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে, এটার উপকেন্দ্রিক লম্ব হবে আমার y ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। ওকে, আচ্ছা তাহলে এস হচ্ছে এখানে উপকেন্দ্র, তাহলে এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, দ্বিকাক্ষ একটা এই পাশে থাকে এবং আরেকটা কোথায় থাকে, আরেকটা থাকবে হচ্ছে এই দিকে। তো দ্বিকাক্ষ হচ্ছে আমার এম জেড এম প্রাইম এবং এটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই, না এটা হচ্ছে আসলে b বাই ই, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে বৃহৎ অক্ষ হচ্ছে এতটুকু থেকে এতটুকু। ঠিক আছে, এই যে আসলে এতটুকু বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে কত 2b এবং এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে 2a। আচ্ছা ওকে, তাহলে এখানেও আসলে আমাদের বাকিগুলোর মতো এখানেও আমার দ্বিকাক্ষ হচ্ছে এই যে mz m প্রাইম নিচেরটা, এই দুই দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই দুই দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হবে 2b ডিভাইডেড বাই e। ঠিক আছে, দেন আমার দুই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে কত, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে 2be। ঠিক আছে, এবং এরকম ভাবে আমাদের এখানে যেরকম আমরা শীর্ষ এবং অনুরূপ, যেমন উপকেন্দ্রের সাথে অনুরূপ দ্বিকাক্ষ, উপকেন্দ্রের থেকে অনুরূপ শীর্ষ বের করেছিলাম, আবার শীর্ষের সাথে অনুরূপ দ্বিকাক্ষ বের করেছিলাম, দূরত্ব বের করেছিলাম এবং বিপরীতটা বের করেছিলাম, এখানেও এক্স্যাক্টলি সেম সূত্রগুলো প্রযোজ্য। তো বন্ধুরা একটু খেয়াল করো এই আচ্ছা, তো বন্ধুরা একটু খেয়াল করো এই পার্টগুলো কিন্তু এখানে আমাদের সব সময় কাজে লাগবে। তো সুতরাং আমরা যেন এই জিনিসগুলো কখনো ভুল না করি, সূত্রগুলো যেন আমাদের সব সময় কাজে লাগে। ওকে, আচ্ছা তো আমরা এবার উপবৃত্ত দেখলাম, উপবৃত্তে আসলে দুইটা টাইপই আছে আমাদের। তো এবার যে সূত্রগুলো আমরা দেখব সেটা হচ্ছে অধিবৃত্তের জন্য। তো আসলে বন্ধুরা আমরা অধিবৃত্তের সূত্রে একটু চলে যাই। তো এটার জন্য আমাদের কনিক্সের এই মৌলিক সূত্রগুলো নিয়ে ক্লাস নেওয়ার জন্য আসলে অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমাদের কাছে যে কিভাবে কোনটা কিভাবে আসে, কোন সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমাদের আসলে আজকে ক্ষুদ্র প্রচেষ্টাটা হচ্ছে তোমাদেরকে এই পার্টগুলো নিয়ে বিস্তারিত দেখানো। ঠিক আছে, এবং এরপর হয়তো সময় থাকলে আমরা কয়েকটা ম্যাথও হয়তো পড়বো ক্লাসে, বাট তার আগে অবশ্যই তোমাদেরকে স্পর্শকের সূত্রগুলো লিখে দিতে হবে। আচ্ছা, তো চলে আসো আমরা এরপরে যে অঙ্কটা, এরপরে যে পার্টটা আজকে দেখবো সেটা হচ্ছে তোমার অধিবৃত্ত। কি নাম, অধিবৃত্ত। এবং অধিবৃত্তের জন্য ই এর মান গ্রেটার দেন 1। ঠিক আছে, অধিবৃত্তের জন্য ই কত বলো, অধিবৃত্তের জন্য ই হচ্ছে আমাদের গ্রেটার দেন 1। তো অধিবৃত্তের সূত্রে আসলে অনেক কিছু অ্যাপ্লিকেবল হয়। অধিবৃত্তের টাইপ কয়টা বলো আমাদেরকে, অধিবৃত্তের টাইপ হচ্ছে আমাদের আগেরটার মতো, অর্থাৎ উপবৃত্তের মতো দুইটা মাত্র টাইপ। সো দুইটা টাইপ হলে আমাদের কিন্তু শুনতে ভালো লাগে যে না আসলে সূত্রের সংখ্যা কম হবে। তো এক্স্যাক্টলি সেম, আসলে অধিবৃত্তের মধ্যে হচ্ছে দুইটা টাইপ, এটা হচ্ছে একটা এরকম আর একটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এই টাইপটা কোনটা, ধরে নেই এটা x অক্ষ, এটা হচ্ছে আমার o, এটা হচ্ছে y। তাহলে এই টাইপটা হচ্ছে x² / a² - y² / b² = 1। তো এটার জন্য e এর সূত্র হচ্ছে √1 + b² / a²। ঠিক আছে, আচ্ছা আরেকটা টাইপ হচ্ছে অনেকটা এই রকম। ওকে, অনেকটা এই রকম, এটার জন্য সূত্র হচ্ছে y² / b² - x² / a² = 1। এটার জন্য e হচ্ছে 1 + √a² / b²। তো একটা জিনিস মনে রাখা লাগবে, এখানে যে শুরুতে সে নিচে, a² শুরুতে, a² কিন্তু নিচে, এখানেও b² শুরুতে, b² টা হচ্ছে নিচে, এবং মেইন এখানে মাইনাস থাকলে এখানে আমরা কি দিব বলো, মাঝখানে প্লাস দিব। তো এটা হচ্ছে আমাদের কি বলো সূত্রগুলা। ওকে ওকে, তো এই সূত্রগুলো আমরা আসলে এখানে অ্যাপ্লাই করব।
তো এখানে দেখি আমরা, এটা হচ্ছে আমাদের x অক্ষ। তো x অক্ষকে এখানে আমরা বলবো হচ্ছে আমাদের r অক্ষ। কি বলবো আমরা? r অক্ষ। ওকে, তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র হচ্ছে o, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0 0। এখানেও আমাদের আগেরটার মতো দুইটা কি আছে, শীর্ষ আছে a এবং a প্রাইম। a এর স্থানাঙ্ক এখানে হচ্ছে প্লাস মাইনাস a এবং 0। তাহলে a প্রাইম হচ্ছে এরকম, এটা হচ্ছে a0, এটা হচ্ছে মাইনাস a0। ঠিক আছে, এবং এরপর এর আন্ডারে আমাদের কি থাকে বলো? এখানে আমাদের দ্বিকাক্ষ থাকে দুইটা। ওকে, এবং এখানে থাকে উপকেন্দ্র, এটা হচ্ছে s প্রাইম s, আর এটা হচ্ছে s প্রাইম। তো s দিয়ে আমাদের একটা উপকেন্দ্রিক লম্ব যায়। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্ব s, উপকেন্দ্রের স্থানাঙ্ক এখন হুবহু আগেরটার মতো প্লাস মাইনাস a0। সুতরাং উপকেন্দ্রিক লম্ব কত হবে? প্লাস মাইনাস ae। ঠিক আছে, ঠিক একই রকম এখানে এটা, এখান দিয়ে আমাদের একটা উপকেন্দ্রিক লম্ব আসলে আমরা আঁকতে পারি। এখানে দ্বিকাক্ষ mz m1, এখানে দ্বিকাক্ষ m প্রাইম z প্রাইম m1 প্রাইম। তো দ্বিকাক্ষের সূত্র আগের মতো এক্স্যাক্টলি কত? x প্লাস মাইনাস a বাই e। তো বন্ধুরা আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা কিন্তু উপবৃত্ত অধিবৃত্তের সূত্রগুলো কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল, এবং তারা কিন্তু তুমি ইজিলি মনে রাখতে পারবা। তো এখানেও ভাই আমাদের x অক্ষ হচ্ছে যে অক্ষ বরাবর কি আমার এই অধিবৃত্তটা অবস্থিত, তাহলে x অক্ষের সমীকরণ, অর্থাৎ এটার x অক্ষকে আমরা বলবো হচ্ছে r অক্ষ। r অক্ষের সমীকরণ হচ্ছে y 0। y অক্ষ হচ্ছে এখানে অনুবন্ধী অক্ষ, যার সমীকরণ হচ্ছে x 0। ওকে, তাহলে x অক্ষের এই যে আমার দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে তোমার 2a। ওকে, আর y অক্ষের মধ্যবর্তী y অক্ষের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তোমার, এখানে লিখলে হয়তো ভেজাল লাগিয়ে ফেলবো, এই দূরত্বটা হচ্ছে আমাদের 2b। ওকে, আচ্ছা, দুইটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা এটা কত? এটা হবে 2ae। ঠিক আছে, 2ae না, সরি, 2a বাই e। ওকে, দেন হচ্ছে আমাদের দুইটা উপকেন্দ্রিক লম্ব s প্রাইম, উপকেন্দ্রিক লম্ব বলা যায় বা কি বলা যায়? ঠিক আছে, যে উপকেন্দ্রিক লম্ব বলা যায়, বা দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা সেটা হচ্ছে এতটুকু, যে দূরত্বটা আসলে কত বলো? 2ae। ঠিক আছে, আচ্ছা, তো এখানেও কিন্তু আমরা সেই আগের মতো করে কি বের করতে পারি? ওই অনুরূপ দিকের জিনিসগুলো বের করতে পারি। যেমন এখানে আমার উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এই এতটুকু, উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষ। এই দূরত্বটা আসলে কত আসবে? এই দূরত্বটা আসবে ae মাইনাস a, ae মাইনাস a। ওকে, তাহলে এখানেও আমার এই দ্বিকাক্ষ এবং অনুরূপ উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আসবে হচ্ছে কত? একটুক ae, একটুক হচ্ছে a বাই e। তো এখানে হবে হচ্ছে ae মাইনাস a বাই e। ওকে, আচ্ছা, বিপরীত দিকেরটাও কিন্তু আমরা ইচ্ছা করলে বের করতে পারি। যেমন এখানে দ্বিকাক্ষ এবং বিপরীত উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এতটুকু, এটা কত বলো? এটা হবে a বাই e প্লাস ae। এটা হবে হচ্ছে a বাই e প্লাস ae। ঠিক আছে, তাহলে এই রকমের অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে আসলে বের করতে পারি। ঠিক আছে, তাহলে অপোজিট দিকেরটা আমরা একটু আঁকি। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার o, এটা হচ্ছে y। তাহলে এখানে কিন্তু আমার x অক্ষ হচ্ছে কি অক্ষ? r অক্ষ। তাহলে x অক্ষের সমীকরণ হবে y 0, y অক্ষের সমীকরণ হবে x 0। o হবে এখানে কেন্দ্র 0 0, এবং এখানে এই পয়েন্টে এবং এই পয়েন্টে এটা হবে আসলে a প্রাইম, এটা হবে a, এটার স্থানাঙ্ক হবে 0 প্লাস মাইনাস b। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমার এই দুই পয়েন্টের মধ্যকার দূরত্ব সেটা কত হবে? সেটা হবে এখানে 2b। আবার x এর ক্ষেত্রে এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব এটা হবে কত? এখানে 2a। ওকে, আচ্ছা, এখানে উপকেন্দ্র থাকবে s, এবং উপকেন্দ্র দিয়ে যে লম্ব যাবে, উপকেন্দ্র s এর স্থানাঙ্ক হবে 0 প্লাস মাইনাস be।
উপকেন্দ্রিক লম্ব হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বিই, অপোজিট দিকেও থাকবে একটা s প্রাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এখানে এতটুকু, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। আচ্ছা এখানে এটাকে আমি একটু নিচে লিখি 2b। তো এদিক দিয়ে আমরা একটা দিকাক্ষ টানি, ঠিক আছে, এদিক দিয়ে আমাদের একটা কি যাবে বলো, দিকাক্ষ যাবে, দিকাক্ষ। ওকে, তো দিকাক্ষটা হবে m, এই পয়েন্টটা হচ্ছে z, এটা হচ্ছে m1। ওকে, দিকাক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। ঠিক আছে, তাহলে এই দিকে এটা কত হবে, এই দিকে এটা হবে হচ্ছে m1, 1 না প্রাইম দেই, এই পয়েন্টটা হচ্ছে z প্রাইম, এই পয়েন্টটা হচ্ছে m1 প্রাইম। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এই পার্টগুলো যেগুলো আমাদের আসলে সব সময় কাজে লাগাতে হবে। ওকে, তো একটু মনে রাখবা এখানে কোনটা আসলে কখন কোন সূত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, কোনটা কখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসগুলো যেন আমরা একটু ভালো করে বুঝতে পারি। বন্ধুরা, এই ছিল আমাদের তিনটা যে কনিক্স, অর্থাৎ পরাবৃত্তের 4টা টাইপ, উপবৃত্তের 2টা টাইপ এবং অধিবৃত্তের 2টা টাইপ। তো সবগুলো মিলে কিন্তু বেশ কয়েকটা সূত্র এখানে আসলে মনে রাখা লাগে, এবং কেউ যদি আসলে সত্যি বলতে এই সূত্রগুলো শুধুমাত্র ঠিকমতো বুঝতে পারে তাহলে সে আসলে সব ধরনের অঙ্ক করতে পারবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু লিখে দিচ্ছি যেগুলো অ্যাডমিশন টেস্টে একটু আসে এবং কোনো জায়গাতে আসলে একসাথে সবগুলো লেখা নাই। ঠিক আছে, তো একসাথে যেহেতু লেখা নাই আমরা সেই জিনিসগুলা একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, তো একসাথে যে জিনিসগুলো লেখা হয় সেগুলো হচ্ছে স্পর্শক। তো সবাই টাইটেল দাও খাতার মধ্যে, সেটা হচ্ছে স্পর্শকের সূত্র। স্পর্শকের সূত্র, ঠিক আছে, যেমন আমরা একটা জিনিস জানি, এটা হচ্ছে কনিক্স, এটা হচ্ছে এই পাশে লিখবো আমরা কনিক্স। ওকে, এবং এই পাশে লিখবো y ইকুয়াল টু mx প্লাস c তে c এর শর্ত, মানে কোন শর্তে সেটা আসলে স্পর্শক হবে। ওকে, তো আসো বন্ধুরা সেটা আমরা একটু লিখি, ফার্স্ট ইকুয়েশনগুলো একটু লিখে নিই। তো দুইটা টাইপ এখানে, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। আবার হচ্ছে এই দুটো হচ্ছে পরাবৃত্তের জন্য, আবার হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে আমার কি a গ্রেটার দেন b। আবার হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে হচ্ছে b গ্রেটার দেন a। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, এই দুইটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এবং পরেরটা এখানে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। এই দুইটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। তো খেয়াল করো, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলোর জন্যই আমরা কি করব, আমরা এখন c এর শর্তগুলো আসলে লিখে ফেলবো। তো y স্কয়ার ইকুয়াল 4x, এটার জন্য c এর শর্তটা হচ্ছে, এটার জন্য c হবে তোমার a বাই m। ঠিক আছে, তো প্রথমটার জন্য c এর শর্ত হচ্ছে তোমার a বাই m, কোনটার জন্য এটা বলো, y স্কয়ার ইকুয়াল 4x এর জন্য। x স্কয়ার ইকুয়াল 4ay এর জন্য c এর শর্তটা হবে হচ্ছে আমাদের c ইকুয়াল টু মাইনাস a m স্কয়ার। ঠিক আছে, দেন যখন a গ্রেটার দেন b, অর্থাৎ উপবৃত্তের যখন a গ্রেটার দেন b, সেই ক্ষেত্রে শর্তগুলো হচ্ছে আমাদের এটার জন্য c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার m স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে, আচ্ছা, এবং যখন b গ্রেটার দেন a, সেই ক্ষেত্রে শর্তটা হচ্ছে c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার m স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, c স্কয়ার ইকুয়াল টু কত, b স্কয়ার m স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, ওকে। এরপর যদি আমার a শুরুতে থাকে, অর্থাৎ a শুরুতে থাকলে সেই ক্ষেত্রে শর্তটা হচ্ছে এখানে
সি স্কয়ার ইকুয়াল টু এ শুরুতে এ স্কয়ার এম স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর সি যখন বি শুরুতে থাকবে তখন শর্তটা হচ্ছে সি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার এম স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো বন্ধুরা খেয়াল করো, এই হচ্ছে আমাদের মোট 6টা টাইপের কনিক্সের জন্য 6টা, ওই যে বললাম y ইকুয়াল mx প্লাস c, c এর কোন শর্তে সেটা কি হবে বলো, y ইকুয়াল mx প্লাস c তে c এর শর্ত কিসের বলো, c এর হ্যাঁ স্পর্শকের শর্ত। এই জিনিসটা আসলে কিসের বলো, স্পর্শকের শর্ত। মনে থাকবে বন্ধুরা, এটা আসলে এই টপিকটা কিসের উপর ছিল বলো, স্পর্শকের উপর। ওকে, তাহলে আমাদের 6টা টাইপের যে কনিক্স আছে এখানে y স্কয়ার ইকুয়াল 4x, x স্কয়ার ইকুয়াল 4y, তাদের জন্য c এর দুইটা শর্ত। দেন আবার উপবৃত্তের যে দুইটা টাইপ তাদের জন্য c এর দুইটা শর্ত, এবং অধিবৃত্তের দুটো টাইপের জন্য c এর দুইটা শর্ত। তো বন্ধুরা একটু কথা বলি, আমাদের এইচএসসি মানে এইচএসসি যখন আমরা পড়েছি পরীক্ষায় বলো কলেজে বলো, তখন কিন্তু এই স্পর্শকের অঙ্কগুলো একটু কম আসতো, বাট কিন্তু অ্যাডমিশনের জন্য এটা খুবই প্রিয় একটা টপিকস আমাদের টিচারদের। তো এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবা, কোনটার ক্ষেত্রে কোন শর্ত। এবং আমরা কিন্তু বৃত্তের ক্লাসে বৃত্তের শর্তটা অলরেডি দেখে আসছি, ঠিক আছে, বৃত্তের শর্ত অলরেডি দেখে আসছি, সুতরাং একটু খেয়াল রাখবা আমাদের জন্য কোনো সময় কোনো ভুল না হয়। ওকে, আচ্ছা, তো আসো এবার আমরা কয়েকটা অঙ্ক এখানে দেখা শুরু করি। ওকে, আচ্ছা, শিখলাম আমরা সব ধরনের কনিক্সের স্পর্শক সম্পর্কে, শিখলাম এগুলা সূত্রগুলা। তাহলে এবার তো কনিক্স থেকে যে গদ বাঁধা কিছু অঙ্ক আসে, যেমন ধরো আমি তোমাদেরকে কয়েকটা টাইপ একটু বলি, ঠিক আছে, কোন টাইপের ম্যাথ বেশি আসে। আচ্ছা, কোন টাইপ বেশি আসে। আচ্ছা, তো দেখো কনিক্স থেকে নরমালি কোন টাইপগুলো বেশি আসে একটু বলি। যেমন ধরো আমাদের এরকম যে y স্কয়ার মাইনাস 6y প্লাস 18 ইকুয়াল টু কত 7x। ওকে, তাহলে এই ধরনের পরাবৃত্তের ক্ষেত্রে সে ধরো এটা বলবে তোমাকে এটার উপকেন্দ্র কত, ঠিক আছে, দেন বলতে পারে এটার শীর্ষ কত, ঠিক আছে, এই টাইপের ম্যাথ পরাবৃত্ত থেকে বেশি আসে। দেন ধরো এটার মধ্যে আরো কি বলতে পারে, এটার মধ্যে আরো বলতে পারে ধরো যে y স্কয়ার ইকুয়াল টু 32x, ঠিক আছে, এর কোন বিন্দুর ফোকাস দূরত্ব। তো যেটা বলতেছিলাম উপকেন্দ্র, দেন হচ্ছে ফোকাস, দেন হচ্ছে নাভি কেন্দ্র, এই পয়েন্টগুলো কিন্তু এক্স্যাক্টলি সবগুলো সেম পয়েন্ট। তাহলে y স্কয়ার ইকুয়াল 30x এর কোন বিন্দুর ফোকাস দূরত্ব ধরে নাও তোমাকে বলে দিল 24, ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে বললো যে বিন্দুটি কত, বিন্দুটি কত। আবার ধরো উপকেন্দ্র, যেমন এখানে উপকেন্দ্র কত, শীর্ষ কত, এখানে কিন্তু আরো দিতে পারে দ্বিকাক্ষ, ঠিক আছে, দেন হচ্ছে নাভিলম্ব, দ্বিকাক্ষ নাভিলম্ব এগুলা কত। তো আমাদের কি করতে হবে, এটাকে ফার্স্টে ফরম্যাট অনুসারে একটা নতুন ফর্মে বানিয়ে নিয়ে আসতে হবে। নতুন ফর্মে বানানোর পর কিন্তু জাস্ট কি বলো, আমরা যা সূত্রে বসাবো, যেগুলো আমরা ফার্স্টে শিখে আসি সেখানে বসালেই কিন্তু অঙ্কগুলো আসলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখবো হচ্ছে কোন টাইপগুলো বেশি আসে। তাহলে এটা হচ্ছে কিসের জন্য ছিল বলো, পরাবৃত্তের জন্য আসলে ছিল। আচ্ছা, তো পরাবৃত্তের পর যে টাইপটা একটু বেশি আসে দেখা যায় নরমালি, সেটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে। তো একটা কথা আমি একটু বলি, নরমালি 2010 সালে আমি যখন বইটা অ্যাডমিশন টেস্ট দিই, এর আগে প্রায় 15 বছরের কোয়েশ্চেন আমি সলভ করেছি, এবং বইটির ইতিহাসে কিন্তু কখনোই অধিবৃত্তের পার্টটা আসলে আসে নাই। কিন্তু আমার বছর প্রথম দেখা যায় যখন অধিবৃত্ত থেকে একটা কোয়েশ্চেন চলে আসে, কথা বুঝতে পারছো। সো এমন কোন টপিকস আসলে আমরা স্কিপ করতে পারবো না, সব টপিকস থেকে ওই যে বললাম বেসিক সূত্রগুলো যেন দেখেছে। ওই অঙ্কটা তোমরা একটু কিন্তু অবশ্যই 2010-11 কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু দেখে নিতে পারো। একটা অঙ্ক ছিল অধিবৃত্তের ম্যাথ, এবং যেটা বুয়েটের ইতিহাসে লাস্ট 16 বছরের মধ্যে প্রথম আসছে, এবং সেই 2010-এর পর আজ পর্যন্ত কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত কোনো অধিবৃত্তের ম্যাথ আসে নাই। সো সবগুলো সূত্র একটু যদি আমরা দেখে যাই আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। লঘুবৃত্ত থেকেও ধরো এই টাইপের ম্যাথগুলো বেশি আসতে দেখা যায়, যে x স্কয়ার প্লাস 4y স্কয়ার, দেন হচ্ছে মাইনাস 16x প্লাস 8y
মাইনাস 200 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই টাইপ দেয়া থাকলে ওই যে যেটা বললাম এটা সবকিছু উপকেন্দ্র, দেন হচ্ছে এটার শীর্ষ, দেন হচ্ছে এটার নাভিলম্ব, শীর্ষ নাভিলম্ব, দেন হচ্ছে এটার নাভিলম্ব, দেন হচ্ছে এটার দিকাক্ষ। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কত এই টাইপের কোশ্চেন গুলো আবার এখান থেকে আসে। দেন এখান থেকে কি আসতে পারে বলো, স্পর্শক। স্পর্শকটা কত, ঠিক আছে, যে কোনো একটা স্পর্শকের শর্ত কি। ঠিক আছে, ধরো তোমাকে একটা সমীকরণ দিয়ে দিয়ে বলবে যে এই জিনিসটা, যেমন ধরো তোমাকে আমি একটা অঙ্ক দেখাই এরকম, ধরো y ইকুয়াল টু 2x প্লাস c। ঠিক আছে, y ইকুয়াল টু 2x প্লাস c, এটা যদি কি করে x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 12 এর স্পর্শক হয়, তাহলে c ইকুয়াল টু what? তো দেখো বন্ধুরা, y ইকুয়াল টু x প্লাস c ইকুয়াল টু যদি এই 12 এর স্পর্শক হয় তাহলে c ইকুয়াল টু what? এই টাইপের ম্যাথ কিন্তু আমরা ক্লাসে অলরেডি একটা ওই যে ক্লাসে থিওরিটা কিন্তু অলরেডি দেখে ফেলছি যে কি ফরম্যাটে, যদি এই ফরম্যাট থাকে আমরা এটাকে আসলে কি করব, এই ইকুয়েশনকে কি রকম বানাবো, x স্কয়ার বাই 12 প্লাস y স্কয়ার বাই 3 ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি, x স্কয়ার বাই 3 4 12 দ্যাট ইজ 2√3 এটার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই √3 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত বলো, 1। ওকে, এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিব। দেন এটা থেকে ওই যে y ইকুয়াল টু x প্লাস c যদি স্পর্শ করে, আমাদের c এর সূত্র কি ছিল বলো, c এর সূত্র ছিল a স্কয়ার m স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার এখানে c কত হবে, c হবে এখানে প্লাস মাইনাস a, এখানে a স্কয়ার হচ্ছে 12 ইনটু m স্কয়ার, m কত এখানে 2, 2 স্কয়ার হচ্ছে তোমার 4 প্লাস b কত, b স্কয়ার হচ্ছে এখানে 3, 4 বার 48 আর 3 51। তো দেখো অঙ্কগুলো কিন্তু এরকম হতে পারে। ঠিক আছে, 4 বার 48 আর 3 কত বলো 51। ডাইরেক্ট কিন্তু আমরা এই অঙ্কগুলো এইভাবে করে ফেলতে পারি। তো এই টাইপগুলো আমরা যেন ক্লাসে একটু বেশি দেখি। এবং এখানে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাদের আসলে অ্যাডমিশনে কোশ্চেন ব্যাংকগুলো খুব ভালো করে সলভ করা। কারণ কি কোশ্চেন ব্যাংক করলে আমরা কি কি টাইপের অঙ্কগুলো নরমালি এসে থাকে, কোনটার মধ্যে কোন পিট হোলস গুলো আছে, কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি, কোন সূত্রগুলো বেশি অ্যাপ্লাই করতে হয়, সেগুলো দেখে দেখে বারবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলেই কিন্তু হবে। এবং একটা জিনিস মনে রাখা লাগবে, অ্যাডমিশন পরীক্ষা কিন্তু শুধুমাত্র পাস ফেলের পরীক্ষা না বন্ধুরা, এখানে কিন্তু যারা ম্যাক্সিমাম নাম্বার পায় তারাই কিন্তু চান্স পায়। সো অবশ্যই তোমাকে এটা খেয়াল রাখা লাগবে যে আমরা যেন শুধুমাত্র শুদ্ধ অ্যান্সারই না করি, শুদ্ধ অ্যান্সার করার কাছে যেন আমরা যেন বেশি অ্যান্সার করতে পারি। আর উল্টা দিকে তোমার এটাও খেয়াল রাখা লাগবে, কোনো কোশ্চেনে অ্যান্সারে যদি আমাদের কনফিউশন থাকে তাহলে সেই কনফিউশন মূলক কোশ্চেনগুলো যেন আমরা আসলে স্কিপ করি। কারণ কি বুঝে না বুঝে কোনো অ্যান্সার যদি আমরা ভুল দাগাই বা ভুল করি, সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ মার্কিং থাকে। সো এই জিনিসগুলো আমরা যেন একটু খেয়াল রাখি। ওকে, আচ্ছা, দেন আরো কিছু কোশ্চেন আমি তোমাদেরকে একটু বলে দিই। ঠিক আছে, দেখো এটা ছিল এরকম। আচ্ছা, তো আমাদের সময় অধিবৃত্তের, তোমাকে যে কথাটা বলি, অধিবৃত্তের যে ম্যাথটা আমাদের সময় প্রথম বইটা আসছিল সেই ম্যাথটা আসলে কি রকম ছিল। অধিবৃত্তের সময় আমাদের যে ম্যাথটা আসে সেই ম্যাথটা ছিল এইটা। দেখো অধিবৃত্তের যে ম্যাথটা আসে সেটা ছিল হচ্ছে 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 18x 64y 18x minus 64y minus 199 equal to 0। ঠিক আছে, তো আসো আজকে আমি তোমাদের জন্য এই ম্যাথটা একটু করি। ঠিক আছে, এই ম্যাথটা আমার ছিল আমার বুয়েটে কোশ্চেনে প্রথম অ্যানসার করা যে ম্যাথটা সেটা। ঠিক আছে, তো এই ম্যাথটা দেখো, এটাকে ফার্স্টে কি করতে হবে, ফরম্যাটে বানায় নিয়ে আসতে হবে। এবং ফরম্যাটে বানানোর পর আসলে আমরা এখান থেকে কাজগুলা করব। যেমন ধরো 9x স্কয়ার, আমরা কি করতে পারি, আমরা এখানে 9 কমন নিলে x স্কয়ার আর 18x কে লিখতে পারি -2x, -16 যদি আমরা কমন নিই আমরা y স্কয়ার এই -64 কে লিখতে পারি +464 ইকুয়াল টু এই পাশে হচ্ছে 199। তাহলে 9 এটাকে সূত্রে নেওয়ার জন্য x স্কয়ার -2x আমাদের আরেকটা কি লাগবে, 1 লাগবে। তাহলে এটা একটা সূত্রে হোল স্কয়ারের সূত্রে যাবে।
-16 এখানে y স্কয়ার প্লাস 4y, এখানে সূত্র নেওয়ার জন্য একটা 4 লাগবে, এই পাশে 199। একটু খেয়াল করি বন্ধুরা, এখানে একটা 9 ইনটু 1, 9 আমি বেশি লিখছি, তাহলে এই পাশে আমাকে একটা কি করা লাগবে, 9 বেশি লেখা লাগবে। ওকে, এই পাশে আমরা -464 কি করছি বলো, কম লিখছি, কারণ শুরুতে একটা কি আছে, মাইনাস রয়ে গেছে, তাহলে এই পাশে আমরা একটা -64 করছি, সুতরাং এই পাশেও একটা -64 আসলে আমাকে করা লাগবে। তাহলে এখানে আমার সূত্র দাঁড়াচ্ছে এইরকম, 9 ইনটু x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস না মাঝখানে মাইনাস y ইনটু আমরা কি লিখবো, y সরি y তো না 16 ইনটু y প্লাস 2 এর হোল স্কয়ার। 199 এর সাথে 9 যোগ করলে 208, 208 থেকে 64 বিয়োগ করলে তোমার সামনে দাঁড়াবে হচ্ছে 144। ওকে, তো দেখো আমরা কিন্তু অলরেডি ফরম্যাটে প্রায় চলে আসছি। সো x মাইনাস 1 হোল স্কয়ার, x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 144, সেটা হবে হচ্ছে 16 মাইনাস y প্লাস 2 এর এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে কত দাঁড়াবে, এখানে 144 দিয়ে 16 কে ভাগ 144 কে 16 দিয়ে ভাগ করলে নিচে আসবে 9। ওকে, সো এই ফরম্যাটে দাঁড়াবে। তো আমি এটাকে আবার কি লিখতে পারি, x minus 1 whole square, x minus 1 whole square divided by 4 square, নিচে হচ্ছে 3 square, উপরে হচ্ছে y plus 2 এর whole square equal to 1। ওকে, সো দেখো আমাদের এই ফরম্যাটটা কিন্তু অলরেডি চলে আসছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এক নাম্বার দিয়ে লিখতে পারি এরকম যে এক সমীকরণটি কোন ফর্মে বলো, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 আকৃতি, ঠিক আছে, এবং যেখানে আমাদের ক্যাপিটাল x আসলে x মাইনাস y, ক্যাপিটাল y আসলে y প্লাস 2, এখানে আমাদের a এর মান 4, এখানে আমাদের b এর মান 3। b এর মান কত বলো, b এর মানটা হচ্ছে 3। ওকে, সো এখান থেকে কিন্তু ফার্স্টে আমরা বের করতে পারি হচ্ছে কেন্দ্র। কি বের করতে পারি, কেন্দ্র। তো এটার কেন্দ্র হবে কত, কেন্দ্র হচ্ছে x equal to 0, y equal to 0। সো x minus 1 equal to 0, x এর মান 1, y plus 2 equal to 0। সো আমার y এর ভ্যালু আসবে -2। ওকে, তো আমার বিন্দুটা কত হবে, বিন্দু হবে হচ্ছে 1, -2। ওকে, আচ্ছা, দেন আমরা এই পার্টে আসো, প্রথমে বের করে নিই এটার উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কি আমরা শিখেছিলাম, যেটা শুরুতে সেটা নিচে থাকবে, তাহলে এখানে হবে হচ্ছে 1 প্লাস এখানে হবে 3 স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার। তো ক্যালকুলেশন করলে আসলে নিচে আসবে 4, উপরে আসবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 25, সো উপরে আসবে হচ্ছে 5। এবং দেখি আমরা আমাদের অধিবৃত্তের জন্য কিন্তু e এর মান গ্রেটার দ্যান 1 হওয়ার কথা, এটা কিন্তু দেখো 5/4 আসছে, 5/4 কিন্তু অবশ্যই 1 এর চেয়ে বড়। আচ্ছা, কেন্দ্র পেলাম, এবার হচ্ছে আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্রটাও বের করে রাখি। তো উপকেন্দ্র যদি আমরা বের করতে যাই, উপকেন্দ্র কত আসবে, যেহেতু x শুরুতে আমার x equal to plus minus a e, y equal to 0, তাহলে x আসলে কত, x minus 1 plus minus a কত, এখানে a হচ্ছে 4, তাহলে plus minus 4 into e এর মান 5/4। সো x হবে আমার 1 plus minus 4 কাটাকাটি গেলে 5, তাহলে 1 plus 5 6, 1 minus 5 minus 4, আর y এর মান হচ্ছে এখানে y plus 2। সো y plus 2 equal to 0, y will be -2। সো আমার উপকেন্দ্র হবে একটা 6, -2, আরেকটা হবে -4 -2। ওকে, তো বন্ধুরা খেয়াল করো, এইরকম যদি কোনো একটা পয়েন্ট দেয়া থাকে, ফার্স্টে কি করতে হবে, এটাকে ফর্মে নিয়ে আসা লাগবে, এরপর কেন্দ্র এবং উপকেন্দ্র কিন্তু আমরা সিরিয়ালি বের করতে পারবো, ঠিক আছে, এবং আমাদের যেন এই জিনিসগুলো ইনট্যাক্ট থাকে, ঠিক আছে, তাহলে আমাদের কোনো ইয়েতে এখানে প্রবলেম না হয়, ঠিক আছে, যেখানে 5/4 এবং অঙ্কগুলো যেন আমরা সিরিয়ালি একটা ফর্ম মেনে করতে পারি। ওকে, আচ্ছা, তো এরপরে আরেকটা টাইপ সম্পর্কে বললেই না, সেটা হচ্ছে যে কোন একটা উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু তার যে কোনো জ্যা, ঠিক আছে, তার যে কোনো জ্যা, আমরা একটা জিনিস এঁকে দেখাই, সেটা হচ্ছে ধরে নাও কোন একটা উপবৃত্ত। তো
কোন একটা উপবৃত্ত যদি আমরা এখানে এইভাবে আঁকি, ঠিক আছে, আমি একটু বলি এই জিনিসটা। উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম পি, ঠিক আছে, এবং এখানে দুটো বিন্দু আছে, ধরে নাও একটা হচ্ছে আমার উপকেন্দ্র এস, একটা হচ্ছে এস প্রাইম। তাহলে এই দুইটা বিন্দু যদি আমরা আসলে যোগ করি, অর্থাৎ আমরা যদি কি নেই বলো, একবার নেই পিএস আবার নেই পিএস প্রাইম, তাহলে আমরা আসলে এর কি পাবো, বৃহৎ অঙ্ক পাবো। সেই বৃহৎ অঙ্কটা কত বললো, 2a। মনে থাকবে, যদি আমরা কোন একটা উপবৃত্ত নেই, এখানে উপবৃত্তের কি বললাম, একটা বিন্দু পি, একটা উপকেন্দ্র এস আর একটা উপকেন্দ্র হচ্ছে এস প্রাইম, তাহলে পিএস প্লাস পিএস প্রাইম হবে, এটা কি বলো, 2a। ঠিক আছে। এবং আরেকটা সূত্র হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফলে, তো আমরা জানি উপবৃত্তের সূত্র তো আমার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার থেকে থাকে। তাহলে এখানে উপবৃত্তের যে কোনো উপবৃত্তের ক্ষেত্রফল, যে কোনো উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইনটু a ইনটু b। বন্ধুরা আমরা যদি একটু মনে রাখি, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইনটু a ইনটু b। তো যে কোনো অঙ্কে আমরা কিন্তু এই জিনিসগুলো ইজিলি কি করতে পারি বলো, অ্যাপ্লাই করতে পারি। একটু মনে রাখা লাগবে কখন কোন সূত্রটা আসলে অ্যাপ্লাই করা লাগবে। বন্ধু একটা কথা বলি, যে কোনো পার্টে আসলে আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে, প্রথম থেকে আমাদের যে ভিডিওটা ছিল আমরা কিন্তু প্রত্যেকটা পার্টের সূত্র দেখেছি। পরাবৃত্তের জন্য 4টা টাইপ, উপবৃত্তের জন্য 2টা টাইপ, দেন হচ্ছে অধিবৃত্তের জন্য আরো 2টা টাইপ, অর্থাৎ মোট কয়টা, 4 + 2 + 2 অর্থাৎ 8টা টাইপের সূত্র দেখছি। এবং প্রত্যেকটা সূত্রের মধ্যে কিন্তু দেখবা কিছুটা মিল ছিল। এই কারণেই আসলে সূত্রগুলোর কাছাকাছি বা মিলের কারণে আসলে পরাবৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, অর্থাৎ টোটাল কনিক্স এর পার্টটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো তোমাদের কাজ হচ্ছে এরকম সূত্রগুলো বুঝে বুঝে বারবার অ্যাপ্লাই করা। এবং মনে রাখা লাগবে কেবলমাত্র একটা কনিক্সেরই কিন্তু ক্ষেত্রফল সম্ভব, সেটা কার বলো, উপবৃত্তের। কারণ কি, পরাবৃত্তের একটা পার্ট ফাঁকা থাকে, অধিবৃত্তের আবার 2টা পার্টই ফাঁকা থাকে। সুতরাং একমাত্র আবদ্ধ ক্ষেত্রফল কিন্তু একটা কনিক্সেরই সম্ভব, যেটা কার বলো, উপবৃত্তের। তো আশা রাখি তোমরা যে পার্টগুলো আমরা অলরেডি করলাম এখানে একটু পর্যন্ত সবগুলো পার্ট ধরতে পারতেছো। এবং তোমরা যেই বই ফলো করো না কেন, কেউ হয়তো এসিউল আহমেদ স্যার ফলো করো, কেউ হয়তো কেতাবউদ্দিন স্যার ফলো করো, কেউ হয়তো অক্ষরবৃত্ত ফলো করো, যেই স্যারের বই ফলো করো না কেন, একটা রিকোয়েস্ট থাকবে, বোর্ডের ম্যাথগুলোই খুব বেশিবার ভালো করে করে যাবা। ঠিক আছে, তাহলে এমন কিন্তু আহামরি কঠিন কোনো পার্ট আসলে তোমার লাগবে না। ঠিক আছে, কঠিন কোনো পার্ট এমনি পরীক্ষাতে আসেও না। কমন পার্টগুলো যেহেতু আমাদের এতগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতে হয় অ্যাডমিশন টেস্টে, তখন ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। সুতরাং তোমরা খুব বেশি প্র্যাকটিস করবা, এটাই আমাদের এক্সপেকটেশন থাকবে। ওকে, তো সবাই কনিক্সের পুরোটা পার্ট খুব ভালো করে করবা এবং আমাদের সবগুলো অ্যাডমিশনের ক্লাসকে অনেক বেশি করে বারবার সবার কাছে কমেন্ট করবা, শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ক্লাসমেটদের কাছে, ব্যাচমেটদের কাছে, অন্যান্য অ্যাডমিশন পরীক্ষার্থীদের কাছে। এটাই আমাদের তোমাদের কাছে একান্ত কামনা থাকবে। ঠিক আছে, তো 10 মিনিটস স্কুলের পরবর্তী যে ম্যাথ লেকচারগুলো হবে নেক্সট উইকে, সেগুলো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই 10 মিনিটস স্কুলের সাথে থাকো। নেভার স্টপ লার্নিং।